নমস্কার বন্ধুরা, সুপ্রভাত সকলকে। সেই আমার জন্মদিনে লাস্ট ব্লগ দেখার পর আবার আজকে তোমরা আমার ব্লগ দেখতে পাবে। আজকে হচ্ছে 7th ডিসেম্বর স্যাটারডে, কিন্তু তোমরা দেখবে 6th ডিসেম্বর ফ্রাইডের ব্লগ। দেখতেই পাচ্ছ সকাল সকাল একদম চারিদিকের মনোরম পরিবেশের একটা ভিডিও করেই চলে এলাম ছেলের মুখটা তোমাদের সামনে নিয়ে। একদম রাজ বেশে রেডি করে রেখেছি ছেলেকে, আর আমিও নিজে একটু রেডি হয়ে দুজনে মিলে মা আর ছেলেতে শীতের সকালে অটো করে চলে গেলাম ছেলেদের স্কুলে। কেন? আজকে ছেলেদের স্কুলে অ্যানুয়াল ফেস্ট। এটা প্রত্যেক বছরই ওদের স্কুলে হয় ডিসেম্বর মাসে। ক্লাস 3 থেকে পার্টিসিপেশনটা ওদের অ্যালাউ করে, তার আগে নয়। এই বছর ওরা প্রথম কৃষ্টিতে পার্টিসিপেট করছে। আর আমরা যখন পৌঁছেছি তখন একদমই স্কুলের সামনেটা ফাঁকা, দেখতেই পাচ্ছ কেউ সেরকমভাবে আসেনি। ওই দূরে দুজন দাঁড়িয়েছিল, তারাও বিভিন্ন জন ইভেন্টে পার্টিসিপেট করেছে, তো সেই রকম অনুযায়ী তারা ড্রেস আপ করে এসছে। আমি দেখে নাও ছেলের সাথে দাঁড়িয়ে আর ছেলের এক বান্ধবীর সঙ্গে দাঁড়িয়ে ফটো তুলে নিলাম। এরা দুজন একই ক্লাস, একই সেকশন। ওর নাম দ্যুতি, আর পাশেই দাঁড়িয়ে ওর মা সুতপা। আমরা খুব পুরনো দিনের চেনা পরিচিত আমাদের, একদম সেই নার্সারি 1 থেকে। আর যত সময় গড়াতে লাগলো তত দেখতেই পাচ্ছ ভিড়টাও বাড়তে লাগলো। বিভিন্ন বাচ্চারা পার্টিসিপেট করেছে বিভিন্ন রকম ইভেন্টে। গান আছে, নাচ আছে, গোয়াজ ইউ লাইক আছে, স্টোরি টেলিং আছে, ক্রাফট আছে। তো এইভাবেই আমাদের গতকালটা খুব ভালোই কাটলো, খুব সুন্দর দেখতে লাগছিল সবাইকে। বিভিন্নজন বিভিন্ন থিমের ওপরে যে যার মতো পেরেছে সেজেছে, এবং এর জন্য হ্যাটস অফ টু অল দ্য মমস, যে তারা এত সকালবেলা উঠে এত সুন্দর করে আমাদের কচিকাচাগুলোকে সাজিয়ে গুছিয়ে আমরা স্কুলে পাঠিয়েছে। আর আমরা বাইরেই দাঁড়িয়েছিলাম, ভিতরে ঢুকে বাচ্চাদের পারফরমেন্স দেখার সৌভাগ্য আমাদের হয়নি, কারণ সেটা অ্যালাউ ছিল না। আর মায়েদের ফটো সেশন হবে না সেটা তো হয় না, তাই কিছুক্ষণ পর বাচ্চাদের ঢুকিয়ে আমরা যখন একটু ফ্রি হলাম তখন আমরাও করে নিলাম কিছু ফটো সেশন। আর তার সাথে যখনই দেখতে পাচ্ছি কেউ কিছু ইউনিক জিনিস নিয়ে ঢুকছে তখন তারও একটা ভিডিও করে নিচ্ছি, খুব ভাল লাগে এগুলো দেখতে। এখানে দেখতেই পাচ্ছ একটা ক্রাফট আইটেম ঢুকছে, কারণ ক্রাফটটা ভিতরে গিয়ে করতে হবে সবার সামনে। আর এখানে একজন বাঘমামা ঢুকছে ভেতরে, তো তারকেও একটু ক্যামেরাবন্দি করে তোমাদের দেখানোর চেষ্টা করি। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন বাজে 4:30। আর দেখো একটু শুয়েছিলাম, ছেলে গেল খেলতে, ঘুমটা হলো না। ঘুমটা আজকে হওয়াটা খুব দরকার ছিল, কারণ আমরা তো সচরাচর বাইরে বেরোই না সকালবেলা। সন্ধেবেলা বেরোচ্ছি ঠিক আছে, বাট সকালবেলা বাইরে বেরোই না। এবার আজকে অনেক দিন পর বাইরে বেরিয়েছি, প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে। তো একটু ঘুমটা হলে ভালো হতো, কিন্তু আবার ঘুমিয়ে পড়লে ছেলে খেলতে যেতে পারতো না, কারণ ওকে ডাকতে হয়, ও ঘুমোচ্ছিল। এজন্য একদমই ঘুমটা হয়নি। শুয়েই আছি, শুয়েই ছিলাম। আর এখন এই 4:30 মতো বাজে, একটু পর আরও 1 ঘন্টা পর মোটামুটি ছেলে চলে আসবে, তারপরে পড়তে বসাবো। আর এখন এই শুয়েই আছি। আজকে সারাটা দিন তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে কী করেছি। সেই 29th ভিডিও তোমরা 30th নভেম্বর বোধহয় তোমরা লাস্ট আমার ফেসবুকে ভিডিও দেখেছো, ব্লগ। তারপরে মাঝখানেই কটা দিন আর করতে পারিনি। আসলে ব্যাপারটা কি হচ্ছে, ছেলে ক্লাস 3, পড়াশুনোটা মারাত্মকভাবেই চাপ বেড়েছে, আর সামনেই অ্যানুয়াল এক্সাম। তো যার জন্য মানে সকাল থেকে ছেলেকে স্কুলে পাঠানো, বিকালে পড়ানো, মাঝখানে রান্নাবান্না, সংসারের কাজ, মানে এইসব করতে করতে না মানে মানে ভিডিও করব এই ব্যাপারটাই মাথা থেকে মাঝে মাঝে আউট হয়ে যাচ্ছে। তো এটাকে এখনও আর কি ঠিকমতো মানে ভালোবেসে আপন করে নিতে হয়তো পারিনি, কারণ ভালোবেসে আপন করে নিলে হয়তো আমাকে আলাদা করে মনে করতে হতো না, এটা আমার ডেলি কাজের মধ্যেই এটাও পড়তো। কিন্তু যাই হোক, ছেলের ফেব্রুয়ারিতে এক্সাম, তো এই ডিসেম্বর আর জানুয়ারি মাসটাই আছে ভালো মতো একদম পড়ানোর জন্য। সিলেবাস অনেকটাই বেশি, এবং প্রপার গাইড না করলে একদমই হবে না। আর ওর কোনো প্রাইভেট টিউটার নেই, আমিই ওকে পড়াই। আর রিসেন্ট আমার কাছে 2টো বাচ্চা ভর্তি হয়েছে ওদেরই ক্লাসের, পড়াচ্ছি। তো তার জন্য আরও একটা এক্সট্রা চাপ, আরও একটা এক্সট্রা প্রেশার আর কি হয়েছে। তো এই সব কিছু মিলিয়ে ভিডিও হয়তো রেগুলার বেসিসে এখন তোমরা দেখতে পাবে না, তার জন্য আই এম ভেরি ভেরি সরি। বাট কিছু করার নেই, আমি স্পেশাল মুহূর্ত বা স্পেশাল কোনো ঘটনা বা কিছু যেগুলো মানে দৈনন্দিন জীবনে ঘটবে সেরকম ভিডিওগুলো আমি মানে তোমাদের করে করে দেখাবো। কারণ তোমরাও যে কজন আমার সাবস্ক্রাইবার আছো, এখনও পর্যন্ত আমার হাফ সেঞ্চুরি হচ্ছে না,
কারণ 47-এ এসে আটকে আছে। তো যে কজন আছো, যে কজন আমার ভিডিও দেখতে ভালোবাসো, তো সেই কজনকেই বলবো যে আমাকে ক্ষমা করে দিও। রেগুলারের ব্লগ হয়তো তোমরা কখনো না কখনো হয়তো আবার পরপর হয়তো দেবো, সবটাই সময় সুযোগ বুঝে যা করার করব। তো আজকে তো দেখলে তোমরা যে অ্যানুয়াল ফেস্ট বাচ্চারা কি সুন্দর সেজেছে, কি সুন্দর হয়েছে, কিন্তু আমরা দেখতে পাইনি কারণ আমাদের ভিতরে ঢোকাটা অ্যালাউ ছিল না গার্জিয়ানদের। শুধু ওরাই ঢুকেছে, ওরাই পারফর্ম করেছে, টিচারদের সাথে একটু মজা আনন্দ করেছে। তো এটাই মানে সব থেকে বড় পাওয়া একটা স্টুডেন্ট লাইফে। কারণ সারাদিন সারাক্ষণ সারা বছর পড়াশুনো 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 ভালো লাগে না, মাঝখানে একটু রিক্রিয়েটিভ এই জিনিসগুলো থাকাটা দরকার বলে আমি মনে করি। অন্তত এগুলো আছে বলেই ওরাও বাঁচার একটা তাগিদ পায়, ওরাও একটা স্কুলে যাওয়ার তাগিদ পায়, বা স্কুলে যাওয়ার জন্য একটা যে ইন্টারেস্ট, যে হ্যাঁ স্কুলে গেলে শুধু যে পড়াশুনো হয় তা না, তার বাইরে এগুলোও হয়। আর সত্যি মানে কি বলবো, মানে এখন প্রত্যেকটা প্রাইভেট স্কুলেই পড়াশুনোর পাশাপাশি বিভিন্ন রকম কোকারিকুলার অ্যাক্টিভিটিসের অনেক রকম মানে অপশানস আছে, যার জন্য বাচ্চারা এমনিতেই স্কুল যেতে খুব ইন্টারেস্টেড। কারণ সত্যিই তো পড়াশুনোর চেয়ে এদের অন্য কিছু করতে বেশি ভালো লাগে, যা হয় আর কি। তা এটাই, চলো আরেকটু শুয়ে নিই। 4:30-5টা বাজলে তারপরে উঠবো, উঠে আবার এই জামা কাপড় তোলা, বিছানা গোছানো, যা দৈনন্দিন একটা সংসারের কাজ থাকে তোমরা সবাই জানো, তো সেগুলোই আবার করব। ছেলে চলে এসেছিল, ওকে একটু পড়াশুনো করিয়ে নিয়ে ওর একটু হোমওয়ার্কগুলো রেডি করছিলাম। তো সেখানে দেখো ও পড়ে উঠে টিভি দেখা বন্ধ, ফোন দেখা বন্ধ, তাই কি করবে, তো নিজে একটু খেলে তারপরে খেলছিল ফুটবল। মানে ফুটবলটা বাইরেও প্র্যাকটিস চলছে, ভেতরেও প্র্যাকটিস চলছে, এতই পছন্দের। আর আমি এখানে বসে বসে যেরকম বললাম ছেলের একটু হোমওয়ার্কটা দিয়ে রাখছিলাম আজকের জন্য, কারণ দিতে একটু সময় লাগে। তো পড়তে বসিয়ে হোমওয়ার্ক দিয়ে তখন করানো সেটা খুব সমস্যার হয়, তাই একটু আগে থেকে দিয়ে রাখি। তারপরে হোমওয়ার্কটা মিডল অবধি দিয়ে, কারণ পুরোটা দিয়ে আর উঠতে পারিনি, তারপরে আবার রান্না করতে চলে গেছিলাম। আজকে রান্না করব রুটি আর ডিম কষা। ডিম আর আলুগুলোকে সেদ্ধ করে নিয়ে তোমরা দেখতেই পাচ্ছ আমি ডিমগুলোকে একটু একটু ছুরি দিয়ে কেটে কেটে দিচ্ছি। তাতে কি হয়, নুন হলুদ দিয়ে যখন ডিমটা তেলের মধ্যে ভাজবে তখন ডিমের ভিতরে নুনটা খুব সুন্দরভাবে ঢোকে ভিতরটায় একদম। আর এতে আরেকটা জিনিস হয়, কেটে কেটে দিলে তুমি যখন তেলের মধ্যে ডিমটা দিচ্ছ তখন অনেক সময় হয় কি একটু ফেটে মানে গায়ে আসার একটা সম্ভাবনা থাকে, এরকম কেটে কেটে দিলে সেটা আর হয় না। এবার কড়াইটা বসিয়ে দিচ্ছি। কড়াইটা কিন্তু দেখে কেউ নাকশিটকিও না, কারণ কড়াইটায় রান্না হয়েছে সকালে, সেটা জাস্ট ধুয়েই আমি আবার রাত্রিবেলা রান্নার জন্য নিয়েছি, ওই জন্যই একটু কালো কালো টাইপ দেখতে লাগছে। তারপরে দেখবে আবার যখন পরে কোনো একটা দিন দেখাবো তখন দেখো মাজা কড়াইটা কতটা চকচকে হয়। এই যে দেখতেই পাচ্ছ তেলের মধ্যে ডিমটা ছেড়ে দিলাম, ডিমে দিয়ে দিলাম হালকা একটু নুন, আর তার সাথে দিয়ে দিলাম হলুদ। নুন আর হলুদটা দিয়ে ডিমটা ভেজে নেব। তো ডিম আর আলুটা এইভাবেই নুন হলুদ দিয়ে হালকা করে ভেজে নেব, হালকা না মোটামুটি যেটুকু দরকার সেটুকু করেই ভেজে নেব। এই যে এখানে সেদ্ধ করে আলুটা রাখা। আর এখন তো শীতের সময় অনেকেই নতুন আলু দিয়ে যে কোনো রকম তরকারি, বিশেষ করে নতুন আলুর দম বা নতুন আলুর দিয়ে ডিম কষা, নতুন আলু দিয়ে মাংস, এই ধরনের ডিশ তোমরা অনেকেই পছন্দ করো। তো সেটাও তোমরা করতে পারো, নতুন আলু দিয়ে করলেও কিন্তু এই খাবারটা খেতে দারুণ হবে। আর আমরা 5 জন, কিন্তু আমরা 4টে ডিম এখানে তোমরা দেখছো, তার কারণ আমার শাশুড়ি মা ডিমের অমলেট খেয়েছেন, ডিম সেদ্ধটা খাননি। এইভাবে ডিম আর আলুটা ভেজে নিচ্ছিলাম আস্তে আস্তে, আর তার সঙ্গে চলছিল মশলা কষানো। মশলাটা আমি যেটা করেছিলাম, একটা পেঁয়াজ, একটা টমেটো, 3টে কাঁচা লঙ্কা, অল্প একটু আদা আর পরিমাণ মতো রসুন, সবটা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম। ওই আলাদা আলাদা করে পেঁয়াজ ভেজে, তারপরে রসুন ভেজে, কাঁচা লঙ্কা, তারপরে আদা টমেটো দিয়ে, মানে অতটা করিনি, খুব চটজলদি করবার জন্য এটা করে নিয়েছিলাম। তো সবটা ভাজা হয়ে গেলে কড়াইতে দিয়ে দিলাম একটু গোটা জিরে ফোড়নটা দিতে হবে। গোটা জিরে ফোড়নটা দিয়ে তারপর পুরো পেস্টটাই কড়াইতে ঢেলে দিতে হবে, তারপরে চলবে কষানো। 4টে ডিমের জন্য তোমরা হয়তো অনেকেই বলবে যে তেলটা একটু বেশিই হয়ে গেছে। হ্যাঁ সত্যিই তাই, কালকে একটু তেলটা বেশি মানে দিয়েই ছিলাম, একটু মানে স্পাইসি করবার জন্য একটু তেল তেল ব্যাপারটা যাতে থাকে সেটার জন্য। তবে এটা রোজ হয় না, রোজ কিন্তু তোমরা যদি আমি যদি রেগুলার দেখাতে পারি তাহলে দেখবে আমাদের বাড়িতে ভীষণই হালকা পাতলা রান্না হয়। তবে হ্যাঁ কালকে একটু তেলটা বেশি দিয়েই রান্নাটা করেছিলাম।
দেখতেই পেলে মশলাটা দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন দেওয়ার পর। এইবার নুন, হলুদ, জিরের গুঁড়ো সব দিয়ে একেবারে মশলাটাকে কষানো চলছে। এইভাবে মশলাটা কষিয়ে একদম যখন ভালো মতো কষে যাবে তারপর একটু দিয়ে দিতে হবে চিনি, সামান্য স্বাদ মতো। আমরা যে প্রত্যেকটা রান্নাতেই চিনি ব্যবহার করি তা না, কিন্তু মাংস, ডিম, তারপরে কোনো নিরামিষ তরকারি এইসবে আমাদের হালকা পাতলা একটু চিনি খাই। সেটা দিলে নুন আর ঝালের ব্যালেন্সটা খুব সুন্দর হয়। এইভাবেই আমাদের রান্নাবান্না চলছে। আর দেখতেই পাচ্ছ কষানো অলমোস্ট ডান। কড়াইতে একটু হালকা লেগে লেগে যাচ্ছে, কারণ সবটাই তো পেস্ট। তো সেটাই অল্প অল্প করে জল দিয়ে দিয়ে ভালো করে নাড়িয়ে নাড়িয়ে কষানোটাকে ভালো করে করতে হবে। যে কোনো রান্নায় কষানোটাই হচ্ছে মেন। তো কষানোটাতেই হাফের বেশি রান্নাটা হয়ে যায়। তারপরে তো ঝোল দিয়ে যে যেরকম ঝোল খাবে, যে যেরকম পরিমাণ ঝোল দরকার সে সেরকম ঝোলটা দেবে বা নামাবে। অলমোস্ট আমার কষানো হয়ে যাচ্ছে, এরপরে আর বেশি কষাবো না, একদম তলায় লেগে লেগে যাচ্ছে ভালোই। এরপরে পরিমাণ মতো জল দিয়ে দেব এবং জলটা ফুটে উঠলেই দিয়ে দেব ডিম আর আলুগুলো। আজকে একদমই ঝোল রাখবো না, কারণ রুটি দিয়ে খাবার জন্য অত টেলটেলে পাতলা ঝোলের কোনো দরকার নেই, একটু মাখা মাখা টাইপ করলেই ভালো হয়। তো যার জন্য জলটা দেব পরিমাণ মতো, কিন্তু জলটাকে ভালো মতো টানিয়ে নেব। আর ডিম আলুগুলোকেও দিয়ে দেবো, সুতরাং একদম গা মাখা হবে ব্যাপারটা। হওয়ার পরও তোমরা দেখতে পাবে যে কত সুন্দর হয়েছিল। ওদিকে ছেলে খেলছিল, শ্বশুর ফোন দেখছিল, আর শাশুড়ি মাও ফোন দেখছিল, আর বর তো নিজে চেম্বারে কাজ করছিল নিচে, আর আমি করছিলাম রান্না, যে যার কাজে ব্যস্ত। আর জলটা দেওয়ার পর একটু ভালো মতো করে নেড়ে দিতে হবে, কারণ মশলাটা যখন আমি কড়াইতে দেব তখন তো হালকা পাতলা থাকে, তারপরে যত কষবে তত দেখবে মশলাটা না মানে একটু টাইট হার্ড হতে থাকে। তো ওই ঝোলটা দেওয়ার পর যাতে কোনো লাম্পস না থাকে, মশলাটা যাতে একেবারে মানে গলে যায়, জলের সাথে মিশে যায়, সেটার জন্য একটু ভালো মতো নাড়িয়ে দিচ্ছিলাম। তারপরেই ঝোলটা খুব বেশিক্ষণ সময় লাগেনি, ফুটেই গেছিলো। তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম ডিম আর আলু। আর তোমাদের রান্নাটা আমার দেখতে খুব মানে একটু অসুবিধা হতেও পারে, কারণ একটু অন্ধকার টাইপ, কারণ আমাদের টিউবলাইটটার তলাতেই হচ্ছে জলের ফিল্টারটা, যার জন্য আমাদের পুরো আলোটা ওই ফিল্টারেই মানে মেরে দিয়েছে। ওই জন্য আমাদের রান্নাঘরটায় ভীষণ আলো কম একটা ব্যাপার হয়, অথচ কিন্তু আমি আলোতেই রান্না করছি। আমি সামনে থেকে হয়তো অতটা প্রবলেম হয় না, কিন্তু তোমাদের ভিডিও করে দেখাচ্ছি তো তোমরাই হয়তো বুঝতে পারবে যে কতটা অন্ধকার টাইপ দেখতে লাগে। তো ওটা সেরকম কিছুই না, এই জন্যেই অন্ধকার দেখতে লাগে। ডিম আলুটা দিয়ে দিলাম, ডিম আলুটা ফুটে গেলে একদম মাখা টাইপ হয়ে গেলেই ওটাকে নামিয়ে নেব। দেখতেই পাচ্ছ ফুটছে, এই দেখো ফোটা কমপ্লিট একদম। এর মধ্যে কেউ চাইলে তোমরা একটু ধনেপাতা অ্যাড করে দিতে পারো। আমার পার্সোনালি ধনেপাতা খেতে খুব একটা ভালো লাগে না, তাই আমি দিইনি, আমি এটাই নামিয়ে নিয়েছিলাম। আর খেতে যা হয়েছিল বন্ধুরা, উফ জাস্ট অসাধারণ। আজকে ভিডিও করছি তো মানে এখনই বলতে বলতে মুখে জল চলে আসছে। খুব ভালো হয়েছিল। আর এই রান্নাটা শীতের রাতে উইথ রুটি, পরোটা, নান, যে কোনো কিছু দিয়ে তোমরা খেতে পারো, খুব ভালো লাগবে। এইভাবেই আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেল। কমপ্লিট হয়ে দেখো ড্রয়িং রুমে এসে একটুখানি বসে আবার ছেলের হোমওয়ার্কটা কমপ্লিট করছিলাম। আর ছেলে এদিকে টিভি দেখছিল একটু, কারণ টিভি দেখা ফোন দেখা মানে একদমই বন্ধ, কিন্তু তাও একটু দেখতে না হলেও আবার মানে হয় না, ওই জন্য একটুখানি দেখেই নিচ্ছিল। আর অল্প একটু 10 মিনিট। এদিকে দেখো রাত্রিবেলা আমরা শুয়েই পড়েছি অলমোস্ট একদম বিছানা করে। আর ব্লগটা এখানেই শেষ করতে হচ্ছে, কারণ আর তো সেরকম কিছু দেখাবার নেই। আজকে সারা দিনটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কি করলাম না করলাম, কোথায় গেছিলাম। খুব ভালো কেটেছে ছেলের স্কুলের ফেস্টের অনুষ্ঠানটা। তবে আমরা একটু দেখতে পেলে ভালো হতো, কারণ আমরা বাইরে অধীর আগ্রহে অপেক্ষা করেছিলাম বাচ্চারা কখন এসে বেরিয়ে কি বলবে। ওরাও খুব আনন্দ করেছে, মজা করেছে। আবার নেক্সট ইয়ারের অপেক্ষায় থাকলাম। চলো বন্ধুরা, গুড নাইট।